আমার কাছে যায়, মানে আমি সাইডে শুই, ওনার বাচ্চারা এই পাশে শুইছে, যাইয়া যেমন একটা কুত্তা একটা মানে মরা মুরগি পাইছে খাইতেছে, উনি এইভাবে আমাকে জোর জুব্বরি করতেছে, কইরা আমাকে ধরছে। তারপরে হচ্ছে যে আমি অনেক চেষ্টা করি, চিল্লাফাল্লা করি, ওনার বাচ্চা দুইটা, মেয়ে আর ছেলে, ওরা ভয়ে তারপরে সরে যায়, সাইডে চলে যায়। যাওয়ার পরে ওনার যে মেয়ে, ওনার মেয়েটাও তাকায় দেখতেছে, ছোট মেয়েটাও দেখতেছে যে আমার সাথে এরকম আচরণ করতেছে, কিন্তু উনি আমাকে কখনো ছাড়ে নাই। আমি অনেক মিনতি করার পর আমাকে ছাড়ে না। এক পর্যায়ে 30-40 মিনিট উনি আমার সাথে এরকম জোর জুব্বরি করার পর আমি নিজেকে রক্ষা করতে পারি না, আমি ক্লান্ত হয়ে যাই। উনি আমাকে ওই দিন 2-3টা থাপ্পড়ও মারার পরে তারপরে আমি নিজে একদম অসহায় হয়ে পড়ি। তারপরে হচ্ছে যে উনি আমার সাথে খারাপ কাজটা লিপ্ত হওয়ার পর আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে কুয়েতে ফোন দেই। ফোন দেওয়ার পর ওনাকে জানাই, আমার হাজবেন্ড দেখে যে উনি আমার খাটে দিকে যে নাইমা যাচ্ছে, তারপর বলে যে তুমি এই বিষয়টা এখানে আর কিছু বললো না, আমি দেশে আসতেছি অক্টোবরে, হচ্ছে তুমি যদি এখন বলো তাহলে তো আমার সংসার থেকে তোমার চলে যেতে হবে বা এটা সেটা। আমাকে অনেক দর্শক, ভাসুর হচ্ছে ভাইয়ের সমতুল্য। ভাসুর হচ্ছে একটা ভাই যেরকম ভাবে তার বোনকে দেখে, ভাসুরও কিন্তু তার ছোট ভাইয়ের বউকে এভাবেই দেখে। কিন্তু এই বোনটির বেলায় ঘটে গেল একটা অমানবিক ঘটনা, যা সম্পূর্ণ ভিডিও দেখলে দর্শক আপনারা অবাক হয়ে যাবেন। এই প্রবাসে থাকা বোনটি দেশে এসে কিভাবে ভাসুরের লালসার শিকার হন, কিভাবে তার ভাসুর দিনের পর দিন তাকে শারীরিক সম্পর্ক করতে জোর করে। দর্শক, মেয়েটির সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি। এই মেয়েটি 999-এ ফোন করেও একটা সুবিচার পেল না। এই দেশে কি ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড হবে না? আজ যদি এই বাংলাদেশে আইনে ধর্ষণের বিচার প্রকাশ্যে এনে মৃত্যুদণ্ড রায় থাকতো, তাহলে হয়তো এই বাংলাদেশ থেকে এই ধর্ষণটা উঠানো যাইত। দেখেন এই বোনটির সাথে কি ঘটেছে। আমি বেশি কথা বলবো না। তার ভাসুর তার সাথে কি কি করেছে এই মেয়েটাকে কাঁপিয়ে। ভিডিওটা দেখেন, দেখার পরে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আগে এই মেয়েটার কথাগুলো শুনেন। রাত্রের 2টার সময় আমি মাওনা থেকে এই কালিয়াপুর থানায় আসি, তাহলে কি পুলিশের প্রতি আমরা আস্থা হারিয়ে ফেলবো? আমি একজন প্রবাসী মেয়ে হয়ে প্রত্যেকটা মানুষের কাছে শুধু বিচার চাই যে প্রত্যেকটা ছেলে জানে যে পরিশ্রমের কত নেমে যদি না রাখো, খেদাই দাও, এইভাবে মারতেছো কেন, এটা বইলা ওনাদের আর কি থামানোর পরে আমি সবার কাছে বলি, অভিযোগ দিতে যাই। ত্রিপল 9 আমি ফোনও দেই গফরগাঁও থানায়। ফোন দেওয়ার পর আমি তাদের কোনো সহযোগিতা পাই নাই। সহযোগিতা না পাওয়াতে উনি বৃহস্পতিবার দিন আমাকে না বইলা চলে যায়। পরে এক পর্যায়ে খবর শুনি যে উনি কুয়েতে চলে গেছে। তারপর 18 তারিখে রাত্রে উনি আমাকে ওনার মা, তারপর ওনার বড় ভাইয়ের বউ আর হচ্ছে যে আমার ভাসুরে, ওনারা সবাই মিলে আমাকে বাড়ির থেকে একরকম মারধর করে বের করে দেয়। সবাইকে নিয়ে মারধর করে বের করে দেয়। দেওয়ার পরে আর আমাকে কোনো খোঁজ খবর নেয় না। তখন আমি নিরুপায় হয়ে মাওনা চৌরাস্তায় আসি। আইসা তারপরে ওনাদের হাতে পায়ে ধরি যে আমার সংসারটা যেন ঠিক থাকে। এই ঠিক থাকার কারণে আমি হচ্ছে যে মাওনা এসে আমার মেজো ভাসুরকে বলি, এলো মা বলে, যে ছোট ভাই বাবুল, ওনারে বলি যে ভাই আমি তো হচ্ছে যে আপনার ভাই আসছিল, তো আমার তো হঠাৎ করে আসছে, আমি তো কোনো পদক্ষেপ নিই নাই, যদিও ভাবে আমি সবাইকে জানাই। জানানোর পরে 1 মাস পরে আমি হচ্ছে যে পেগার পরে আমি ওনাদের জানাইতে যাই যে আবু আলম বলে তো 17টা বাচ্চা হলো, তো আমার ভাই তোকে রাখবে না বা আমরা তোকে বাড়িতে আশ্রয় দিব না, এটা বললে ওনার ওয়াইফ আর উনি আমাকে ধারা সদর হসপিটালে ট্রিটমেন্ট নেই ওনার। এক পর্যায়ে তারপরে থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমি অনেক থানা পুলিশ করছি, কেউ কোনো পদক্ষেপ নেই না। এসআই আলমগীরের কাছে যখন আমি এই হচ্ছে তখনও হচ্ছে যে তারা কোনো পদক্ষেপ নেয় না। হোটেলে যাওয়ার পরে তাদের কি হয় আমি বুঝতে পারি না। প্রত্যেকটা পুলিশ ওখান থেকে রিটার্ন চলে আসে, আমি কোনো বিচার পাচ্ছি না। আমি প্রতিনিয়ত একজন অসুস্থ মানুষ, আমি এই কেসের কাগজগুলো নিয়ে ঘুরতেছি, কিন্তু কোনো পুলিশ কোনো পদক্ষেপও নেয় না। আমাকে একটা মিনিট ফোন দেওয়া বলে না যে এই বিষয়টা হচ্ছে যে নিয়ে বসি বা কোনো রকম সলিউশন করি, কিছু বলে না। না বলাতে সেদিন কিছুদিন আগে 10-15 দিন আগেও আমি থানায় যাই। যাওয়ার পরে হচ্ছে যে ওসি স্যারের সাথে ডাইরেক্ট মানে হচ্ছে আমি কথা বলি, যে ওখানে যে আরো সাংবাদিক ভাইরা আছে তাদের নিয়ে যাই। যাওয়ার পরে কথা বলতে যাই, উনি এক পর্যায়ে আমাকে অনেক অপমানই করে, কয় যে অনেক দিন হয়ে গেছে এখন কেন আসছো, এটা সেটা অনেক কথা বলে। উনি আমাকে কষ্ট, এটা প্রত্যেকটা মানুষই জানে। আর আমি 12 ঘন্টা ডিউটি করতাম, 12 ঘন্টা ডিউটি করার এত কষ্টের টাকা পয়সা আমি সব দিয়ে দিছি শুধু সংসারের জন্য, আমার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিছি, কিন্তু আজকে আমি কোনো বিচার পাচ্ছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি চাই, আমার টাকা পয়সা নিচে এটা বড় কথা না, আমি তার বিচার চাই, প্রত্যেকটা প্রবাসীর কাছে বিচার চাই, প্রত্যেকটা দেশের মানুষের কাছে বিচার চাই। কতবার আপনার সাথে এই যে কথাটা অভিযোগটা করছেন, কতবার হয়েছে আপনার বাসুর সাথে? না, একবারই হয়েছে, কতবার হয় না। ওনার সাথে একবারই উনি আমার সাথে জোর জবরি করে এরকম করছে, একটা বাড়ি। হাজবেন্ড আসার পরে কি ভূমিকা ছিল আপনার হাজবেন্ড? ওনার ভূমিকা শুধু ছিল যে আমাকে কিভাবে বাড়ি থেকে বের করবে, এটাই ওনার ভূমিকা ছিল। আমি জানতাম না যে ওনারা এটা প্ল্যান করে ওনারে আনছে, এটা আমি কখনোই জানতাম না। উনি আইসে তো আগে সর্বপ্রথম আমার ফোনটা নিয়ে সমস্ত প্রমাণ ডিলিট করছে।
এটা যে ওনাদের ছিল, তাহলে আমি যদি জানতাম তাহলে তো আমি আগে নিজেকে শিফটে রাখতাম যে এটা এরকম করতে পারে। আমি তো আশা ছিলাম যে একটা হাজবেন্ডের কাছে একটা ওয়াইফ সবসময় নিরাপত্তা, তো উনি এসে সুস্থ বিচার করবে বা আমাকে একটা জায়গায় সেপারেট করে রাখবে, কিন্তু আমি এরকম কোনো কিছু পাই নাই। তার প্রতিদানে শুধু মায়ের আর অপদান ছাড়া কিছু পাই নাই। কে মূল অভিযোগ কার ভিতরে, ভাসুরের নাকি হাজবেন্ড? আমার মূল অভিযোগটা হচ্ছে হাজবেন্ড, তো এটা পরের বিষয়, কিন্তু আমার মূল যে আসামিটা উনি হচ্ছে আমার ভাসুর। হ্যাঁ, আমি চাই যে ওনার যতটুকু শাস্তি হওয়া দরকার আপনারা সবাই মিলা ওনাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দেন। আর আমি অসুস্থ, আমি জানি না আল্লাহ তাআলা আমাকে কতদিন হায়াত রাখছে বা আমি বাঁচবো কি মরবো এটা আমি জানি না। যদি আমি কখনো নাও থাকি, আপনারা দেশবাসী যারা আছেন সবাই প্রত্যেকে আমার হয়ে একটু লড়াই করবেন। হয় ভিত্তি দেখা সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পরে উনি ওনার ফ্যামিলিকে জানায়, আমার ফ্যামিলিকেও আমি জানাই, আমার ফ্যামিলি রাজি হয় না, গফরগাঁও বিয়ে দিবে না এটা বলে রাজি হয় না। তো এক পর্যায়ে আমি ফ্যামিলির বিরুদ্ধে যাই, ওনাকে বিয়ে করি ওনার ফ্যামিলির সম্মতিতে। বিয়ে করার থেকে হচ্ছে সৌদিতে যাই, সৌদিতে 1 মাস ওখানে আমরা মক্কাতে অবস্থান করি। থাকার পরে ওইখান থেকে আমার কাছ থেকে 22,500 রিয়াল টাকা নেয়, ইউরোপের কথা বলে উনি টাকা নেয়। আমি ওখান থেকে ওনারে টাকা দিই, মক্কাতে বসে হজ করার সময়ই আমি ওনাকে টাকাটা দিই। দেওয়ার পরে উনি ওইটা নিয়ে 1 মাস থাকার পরে আবার হচ্ছে কুয়েতে ব্যাক করে। কুয়েতে ব্যাক করার পর কিছুদিন পরে আমার শরীরটা অনেক খারাপ ছিল, আমি বাংলাদেশে চলে আসি। চলে আসার পরে তারপরে ওনাদের বাড়িতে আমি 3.5 লক্ষ টাকার ফার্নিচার নিয়ে সংসার করবো বিধায় 3.5 লক্ষ টাকার ফার্নিচার নিয়ে সমস্ত কিছু নিয়ে ওনার বাবা মার সেবা যত্ন যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি অতটুকু ওখানে করছি। তারপরে কিছুদিন যাওয়ার পরে ওনার যে বড় ভাইয়ের বউ, মানে আমার ভাসুর, আমার হাজবেন্ডের বড় ভাই, ওনার ওয়াইফ অন্য একটা লোকের সাথে পালিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে হচ্ছে যেটা হচ্ছে মাওনা শ্রীপুরের ঘটনা। তো ওনারা একটা বাসায় থাকতো, ওই বাসায় শুধু ওনারা পুরাটা বাসা নিয়ে থাকতো আর একটা ভাড়াটিয়ে থাকতো। তো ওইখানে থাকা অবস্থাতে 7-8 রাত যাওয়ার পরে ওনার 3টা সন্তান ছিল, ছোট ছোট 3টা সন্তান। মানে একটা বড় ছেলেটার 12-13 বছর বয়স, মেয়েটার আনুমানিক 10 বছর এরকম, ছোট ছেলেটার 3 বছর বয়স। 3টা সন্তান ফালিয়ে রেখে উনি চলে যায়। চলে যাওয়ার পরে আমি সন্তানগুলারে নিজের মায়ের মতো আগলাইয়া রাখি যে ওর মা নেয়, আমি নিজের মায়ের মতো রাখি। আমার শাশুড়ি আবার আমার হাজবেন্ডের অনুমতিতেই ওখানে রাখা হয়। কিন্তু আমার ভাসুরের 2-3 দিন যাওয়ার পরে ওনার আর কি আচরণগুলো আমার কাছে একটু খারাপ খারাপ মনে হয়। যে উনি লুঙ্গি রাইখা যেত, আমি ছোট ভাইয়ের বউ, উনি লুঙ্গি টঙ্গি রাইখা যেত। তারপর রাত্রে 12টা-1টার দিকে উনি সবসময় বাসায় আসতো। আসার পরে হচ্ছে যে হোটেলের কাজ করে উনি বাসায় আসতো 12টা-1টার দিকে। আইসা উনি আমাকে ডাইকা উঠাইতো, উনি শুধু এবার রুমের ভিতরে, আমি শুতাম বারান্দায় ওনার মেয়ে আর ছোট ছেলেটাকে নিয়ে বারান্দায় শুইতাম। শোয়ার পরে হচ্ছে যে হঠাৎ করে উনি আমাকে যে খাটের কিনারে বসে বলতেছে যে রুজিনা তুমি একটু উঠো, জাগনা আসো। পরে আমি বলছি হ্যাঁ আমি তো জাগনা। পরে বলতেছে যে আমাকে একটু খাইতে দাও। কই ভাই আপনি তো হোটেল থেকে খাবার খেয়ে আসেন, তাহলে বাসায় তো আমি আর রান্না করি নাই। এ কথা বলার পরে বলছে ঠিক আছে তুমি ঘুমাই যাও। পরে উনি আমাকে আরো কয়েকটা কথা বললো, খারাপ খারাপ কথা বলছে যে তোমার ভাবি তো চলে গেছে, এটা সেটা। এটা নিয়ে শ্রীপুর থানায় অনেকগুলো অভিযোগও আছে, আপনারা সবাই এটা তদন্ত করলেও বুঝতে পারবেন যে ওনার ওয়াইফ কবে চলে গেছে, কিভাবে চলে গেছে, এগুলো অভিযোগ করাও আছে। তো তারপরে হচ্ছে যে উনি আমাকে এটা বলার পরে আমি বলি যে দেখেন আপনি আমার মাহবুল আলম যে আমাকে খারাপ ভাষা বলে, তখন আমি বলি যে ভাই আপনি কি বলতেছেন, আপনি আমার বড় ভাইয়ের মতো, ভাসুর তো বড় ভাইয়ের মতোই হয়, তো এগুলা ভাষা কি বলতেছেন আপনি, এগুলা বললেন না, আমি কিন্তু আপনার ভাইকে বলে দিব। তখন এটা বলার পরে হচ্ছে যে উনি কয় ঠিক আছে তুমি ঘুমাই যাও, এই বিষয়টা এখানে বাদ দাও। এটা বলার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে রাত্রে আনুমানিক 1টা বা 1.5টা এরকম বাজার পরে উনি হচ্ছে যে কোনো কথা বলে না, স্মুথলি। দর্শক, এই যে মেয়েটার কথাগুলা শুনছেন, তার সাথে কি কি তার ভাসুরে করেছে। দর্শক, এই ঘটনাটা আপনারা কিভাবে নেবেন, কাকে এখানে সবচেয়ে বেশি অপরাধী মনে করবেন, সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মেয়েটার সাথে তার ভাসুরে যে কাজগুলা করেছে, আমি মনে করি তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। দর্শক, আপনারা কি চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।